নারকেল ছোলার অসাধারণ একটি টিপস শেয়ার করব, কোনো রকম আপনাদের দা ছাড়াই, নারকেলের ছাড়ানোর মেশিন ছাড়াই। এমনই কিছু অসাধারণ টিপস থাকে আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করলে আমাদের সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। এমনই উপকারী টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে বন্ধুরা। আশা করছি এই ছোট্ট ছোট্ট টিপসগুলি আপনারা অ্যাপ্লাই করলে সংসারের কাজটা অনেকটা সহজ হবে। চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, সেলাই করার জন্য আমরা কম বেশি প্রত্যেকেই সুচ ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় কি হয় বন্ধুরা, দেখা যায় আমরা সুচগুলো যেখানে রাখি সেখানে হয়তো কোনোভাবে হাওয়া বাতাস লাগে আর সুচের মধ্যে জং ধরে যায়। সুচে জং ধরে গেলে সেই সুচটা দিয়ে আমরা সেলাই করতে পারি না, এর ফলে কিছুদিন পরই আমাদের সুচ কিনতে লাগে। তাই আমরা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারি। সুচের মধ্যে যদি সামান্য পরিমাণ নারিকেল তেল এইভাবে খুব ভালো করে একটু লাগিয়ে রাখি, তাহলে কিন্তু সুচটা আমরা বছরের পর বছর ব্যবহার করতে পারবো। সুচের মধ্যে কোনোভাবেই জং ধরবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে করছি। এই ধরনের মশা মারার তেল কয়েল আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা, কিন্তু এই ব্যবহার করার পরেই যে কৌটোটা, এটাকে ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। এই তেলগুলোর অনেকটাই কিন্তু দাম, তাই এই তেলের কৌটোর মধ্যে কিছু জিনিস এখানে আমি দিয়ে দেব। এখানে আমি 3টে ন্যাপথলিন নিয়েছি। ন্যাপথলিনটা আমি এইভাবে কাগজের ওপর রেখে নিয়ে হালকা করে একটুখানি পাউডার বা গুঁড়ো করে নিচ্ছি ন্যাপথলিনটাকে। যখন খুব ভালো করে গুঁড়ো হয়ে যাবে ন্যাপথলিনটা, তখন এই ন্যাপথলিনের গুঁড়োটা এই যে মশা মারার তেলের যে কৌটোটা, এই কৌটোর মধ্যে ন্যাপথলিনের পাউডারটা দিয়ে দেব। সেই সঙ্গে এখানে আমাদের আরও একটি জিনিস দিতে হবে বন্ধুরা। আপনারা চাইলে আপনাদের বাড়িতে যে নিম তেল থাকে, যদি এখানে আপনারা নিমের তেল দিয়ে দিন 7-8 চামচ, বা নিম তেলের যদি না থাকে একান্তই, আমাদের বাড়িতে প্রত্যেকেরই কিন্তু নারিকেল তেল থাকে, নারিকেল তেল দিলেও হবে। যেহেতু আমার নিমের তেল আছে, তাই এখানে আমি নিম তেল দিয়ে দিলাম। এবার রিফিলটাকে আমি ভরে নিচ্ছি বন্ধুরা। এবার মেশিনটার মধ্যে সেট করে নেব। এই যে নিমের তেল আর ন্যাপথলিন, এটা কিন্তু প্রাকৃতিকভাবে আমাদের মশা বাড়ি থেকে তাড়াতে সাহায্য করবে। আমি বলে বলছি না, আপনারা নিজেরা এটা চালিয়ে দেখবেন, এতে মেশিনও আপনাদের খারাপ হবে না, এমনকি এর গন্ধটাও ভালো লাগবে। অনেকটা টাকা খরচা করে মশা মারার জন্য বা তাড়ানোর জন্য কোনো রকম এই ধরনের তেল আপনাদের কিনতে লাগবে না। ভালো লাগলে ট্রাই করে আমাদের বাড়িতে এমন অনেক চাবি থাকে যেগুলো আমরা ডুপ্লিকেট চাবি রেখে দিই আপদ বিপদে যখন কাজে লাগবে, কিন্তু সমস্যাটা কি হয়, এই ধরনের ডুপ্লিকেট চাবিগুলো এখানে সেখানে রেখে দিলে প্রয়োজনের সময় আমরা আর খুঁজে পাই না, অনেক সময় হারিয়েও যায়। আর এটাকে আপনারা খুব সহজেই নির্দিষ্ট জায়গায় রাখতে পারবেন। আমাদের বাড়িতে যে পেন থাকে, পেনের কালি শেষ হয়ে গেলে পেনগুলো তো ফেলে দিই। এই যে পেনের যে আমাদের ঢাকনাটা আছে, এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ডবল টেপের সেলো টেপ এইভাবে লাগিয়ে নেব বন্ধুরা। তারপর দেয়াল ফুটো করার কোনো প্রয়োজন নেই, দেয়ালের যে কোনো এক সাইডে এটাকে আপনারা পেনের ঢাকনাটাকে লাগিয়ে দিন। খুব সহজেই পেনের ঢাকনাটা আপনাদের কি হোল্ডার হিসাবে কাজে লাগাতে পারবেন। চাবি রাখলে নির্দিষ্ট জায়গায় থাকবে, হারাবেও না। অবশ্যই দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, দেশলাই নিয়ে। দেশলাই দিয়ে আমরা কি করি, প্রত্যেকেই কিন্তু আগুন ধরিয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয় জানেন বন্ধুরা, আমরা হয়তো দেশলাইটা ভিজে যায় কোনো কারণে, আগুন ধরাতে পারি না। দেখুন দেশলাইটা পুরো ভিজে গেছে, সেক্ষেত্রে আগুনটা কিন্তু ধরছে না। অনেক জায়গায় আমরা ঘুরতে যাই, এমন হয়তো বিপদের মধ্যে পড়ি, দেশলাইটাও ভেজা, আগুন ধরাতে পারি না। তাই যদি আপনার সেরকম জায়গায় কোথাও ঘুরতে যান, এই যে আমাদের বাড়িতে সাদা কালারের দাঁত মাজার টুথপেস্ট থাকে, আপনারা এইভাবে যে দেশলাইয়ের বারুদের জায়গাটায় টুথপেস্টটাকে লাগিয়ে আপনারা কিছু সময় এইভাবে রেখে দিন, তাহলে টুথপেস্টটা পুরোপুরি কিন্তু বন্ধুরা শুকিয়ে যাবে। আর এইভাবে টুথপেস্টটা শুকিয়ে গেলে তাহলে দেখবেন আপনাদের যতই ভিজে যাক জলে দেশলাইট কাঠিটি, কোনোভাবেই কিন্তু বারুদের অংশটা নষ্ট হবে না, কারণ বারুদের জায়গাটায় একটা লেয়ার পড়ে গেছে টুথপেস্টের। তারপর আপনারা ভেজা দেশলাই কাঠিটা দিয়েও খুব সহজেই আগুন ধরাতে পারবেন, বিপদের থেকে আপনারা নিজেদেরকে বাঁচাতে পারবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। মিক্সার মেশিন আমরা প্রত্যেকেই ব্যবহার করি প্রত্যেক দিন রান্নাঘরের কাজে। দেখা যায় যখন আমরা ব্যবহার করার পর কিচেনেই বা যে কোনো জায়গায় এইভাবে রেখে দিই, কিন্তু মিক্সার মেশিনের নিচের
হলুদের দিকে যে ছিদ্রগুলো থাকে না, ছোট ছোট যে আরশোলাগুলো হয় এই ছিদ্রের মধ্যে ঢুকে যায়, যার ফলে ভেতরের যে তারগুলোকে খুব তাড়াতাড়ি তারা নষ্ট করে দেয়। কিছুদিন পরেই আমাদের মিক্সার মেশিনটা খারাপ হয়ে যায়। তাই একটি কাজ আপনারা করতে পারেন, আপনাদের মিক্সার মেশিন বছরের পর বছর ইউজ করতে পারবেন, খারাপ হবে না। এরকম পুরনো একটি পাত্র নিয়ে নেবেন, যে কোনো পুরনো একটি পাত্রের মধ্যে মিক্সার যে মেশিনটা আছে সেটাকে এইভাবে রেখে দেবেন। দেখুন এইভাবে রেখে নিলাম। এবার মিক্সার মেশিনের চারপাশে আপনারা একটু সামান্য পরিমাণ হলুদ, এখানে দেখুন একেবারেই সামান্য হলুদ নিয়েছি, এই পাত্রটার চারপাশে ঘুরিয়ে আপনারা এইভাবে একটু হলুদ লাগিয়ে রাখুন। এইভাবে যদি আপনারা একটু হলুদ লাগিয়ে রাখেন তাহলে দেখবেন হলুদের গন্ধে আরশোলা অন্যান্য পোকামাকড় কখনোই মিক্সার জারের ভেতরে গিয়ে কিন্তু বাসা বাঁধতে পারবে না। এর ফলে আপনাদের মিক্সার মেশিনটা খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। বন্ধুরা, আপনারা যাদের বাড়িতে আরশোলা আছে তারা কিন্তু অবশ্যই টিপসটি সবার প্রথমে একটি বড় পাত্র নিয়ে নিয়েছি। বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। 2 কাপ আটার সঙ্গে এখানে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা এবং হাফ কাপ পরিমাণ সুজি। সবার প্রথমে এই 3টি উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর বন্ধুরা এখানে আমি বড় 1 চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে খুব ভালো করে আমাদের ময়ম দিয়ে নিতে হবে। দেখো ময়ম দেওয়াটা আমাদের এমনভাবে বুঝবো যে কিভাবে পারফেক্ট হয়েছে। এইভাবে মুঠো করলেই দলা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, আর হাত দিয়ে চাপলে ভেঙে যাচ্ছে। সেই সঙ্গে বন্ধুরা আমি নিয়ে নিলাম এখানে 1 চামচ মতো মৌরি আর 1 চামচ চিনি। যে কাপ মেপে আমি আটা ময়দা সুজি নিয়েছি সেই কাপ মেপেই আমি এখানে চিনি নিয়ে নিলাম। নারকেল কোড়া দিয়ে দিলাম 1 বাটি। এখানে দেখো আমি বাদাম নিয়েছি, চীনা বাদাম গুঁড়ো করে নিয়েছি। সেই সঙ্গে আমি এখানে 4 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, পুরোটাই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। সবগুলো উপকরণ দিয়ে আবার খুব ভালো করে দেখো 1 থেকে 2 মিনিট মেখে নেব। ভালোভাবে কিন্তু দেখো বন্ধুরা মাখা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে তোমরা ড্রাই ফ্রুটস ইউজ করতে পারো। কিশমিশটা দিয়ে বন্ধুরা আবার দেখো খুব ভালো করে মেখে নিলাম। আমাদের কিন্তু মাখাটা হয়ে গেছে, কারণ সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমাদের যেটা করতে হবে বন্ধুরা, আমরা কিন্তু এর মধ্যে একসঙ্গে অনেকটা পরিমাণ জল দিয়ে দেব না। অল্প অল্প করে জল এর মধ্যে দিতে থাকবো আর অল্প করে মাখতে থাকবো। তাহলে কিন্তু আমাদের যে ডোটা তৈরি করব একেবারে নরম হয়ে যাবে না। তোমরা ঠিক এইভাবে ঠেকুয়া তৈরি করে দেখো, পারফেক্ট তৈরি হবে, যেটা খেতে লাগবে অসাধারণ। এমনকি তোমরা 5 থেকে 6 মাস রেখে দিলেও নষ্ট হবে না। দেখো এইভাবে টাইট একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ওপরে আমি একটু সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু ডোটা ফেটে ফেটে যাবে না। পর বন্ধুরা আমি এখানে হাতের তালুতে সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে নিচ্ছি। তারপর দেখো অল্প অল্প পরিমাণ এই ডোটা আমি হাতের তালুতে এইভাবে নিয়ে একটু গোল করে নেব। গোল করে নিয়ে একটুখানি এইভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। তোমরা এখানে তোমাদের মতো পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারো, গোল দিতে পারো কিংবা কোনো পাতার শেপ দিয়ে দিতে পারো, যেটা তোমাদের পছন্দ হয় ফুলের মতো। এখানে দেখো ঠিক আমি এইভাবে তৈরি করছি। এবার একটি চামচ নিয়ে নিয়েছি, চামচের হ্যান্ডেল দিয়ে এইভাবে একটু ডিজাইন করে দিচ্ছি, পাতার মতো ডিজাইন। এতে দেখতে সুন্দর লাগবে, তাই আমি এরকম ডিজাইন করছি। তোমাদের যেটা পছন্দ বন্ধুরা প্রথমেই বললাম, তোমরা সেই রকম করে নিতে পারো। দেখো কত সুন্দর ডিজাইনটা আমাদের তৈরি হয়ে গেল। ঠিক এইভাবেই বন্ধুরা দেখো আমি কিন্তু সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে। তাহলে এইভাবেই চলো আমরা বাকি যতটা আছে ততটাকে রেডি করে নিই। সবার প্রথমে এরকম গোল করে নেব, তারপরে এইভাবে একটু চ্যাপ্টা করে নিয়ে আবার দেখো একটি চামচ নিয়ে নিয়েছি, চামচের সাহায্যে আমি এইভাবে পাতার মতো করে ডিজাইন করে নিলাম। তোমাদের আমি আবারও একটা দেখিয়ে দিলাম। তাহলে এইভাবেই বন্ধুরা আমি কিন্তু দেখো অনেকগুলো রেডি করে নিয়েছি। এগুলোকে আমরা তাহলে কিভাবে ভাজবো চলো দেখে নিই। এখানে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি,
অনেকটা পরিমাণে তেল কিন্তু দিতে হবে। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করা যাবে না। হালকা যখন তেলটা গরম হবে, সেই তেলের মধ্যে দেখো একটা, একটা করে আমি এই ঠেকুয়াগুলোকে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে। তা না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে, বাইরেটা কিন্তু লাল থাকবে, ঠিক মতো ভাজাও হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। দেখো ১ মিনিট মতো আমি এক পাশ ভেজে নিয়েছি। ১ মিনিট পর বন্ধুরা আমি এবার এইভাবে দেখো আমি উল্টে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওলটপালট করা যাবে না, কারণ তখন নরম থাকবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভাজাটা যখন আমাদের হয়ে যাবে তখনও কিন্তু শক্ত থাকবে না। বেশ কিছুক্ষণ পর তারপরে শক্ত হবে, যখন এটা ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি। লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। তাহলে বন্ধুরা এখন কিন্তু তোমরা বাড়িতেই এই অসাধারণ ঠেকুয়ার রেসিপিটি তৈরি করে নিতে পারো। এমনকি তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে। টিপসগুলি অ্যাপ্লাই করে তোমরা ঠেকুয়া তৈরি করো, পারফেক্ট বিহারিদের মতো ঠেকুয়া তোমরা তৈরি করে নিতে পারবে। এখানে আমি পুরনো একটি মোজা নিয়ে নিয়েছি, আর মোজার মধ্যে আমি একটি চিরুনি এইভাবে ভরে নিয়েছি। এটাকে আমরা কি কাজে ব্যবহার করব? চিরুনিটার একদিকে এইভাবে আমি টাইট করে গিঁট বেঁধে নিলাম। আমাদের বাড়িতে অনেক সময় বাথরুমের এই কর্নার দিকে না কালো দাগ হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। সেই ক্ষেত্রে এইভাবে চিরুনি মোজার মধ্যে আপনারা ঢুকিয়ে নিন, সামান্য পরিমাণে হারপিক লাগিয়ে নিন। হারপিকটা দেখুন ডাইরেক্ট আপনাদের হাতে লাগাতে লাগবে না। এইভাবে বাথরুম বা রান্নাঘরের টাইলস খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। এই দেখুন এইভাবে ডলে নিচ্ছে, আর এইভাবে ডললে কাজটি করাও কতটা সহজ হয়ে যায়। আর যেহেতু আমাদের যে চিরুনি, পুরনো চিরুনি, সেই চিরুনির একদিকটা সরু থাকে, তাই যে কোনো জায়গায় খুব সহজেই আমরা পরিষ্কার করে নিতে পারবো। আমাদের হাতও পরিষ্কার থাকবে। খুব ভালো করে আমি ডলে নিয়ে দেখুন দেখাচ্ছে আগে কিরকম ছিল আর এখন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, আর কি পরিমাণে নোংরা উঠে গেছে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। শীতকাল মানেই কিন্তু নানা রকম আমরা জিনিস বানিয়ে খেয়ে থাকি, বিশেষ করে মোমো। অনেক সময় দেখা যায় আমরা মোমো ঠিক মতো না বানাতে পারি না। এখানে আমি সহজ একটি পদ্ধতি বলছি। এই দেখুন, মোমোটাকে বেলে মাঝখানটায় পুর ভরে নিয়ে এইভাবে আমরা যদি ভাঁজ দিতে থাকি, একটা পার্ট ভাঁজ দেব আর একটা পার্ট প্লেন রাখবো। এটা কিন্তু মোমোর সবচেয়ে সহজ ভাঁজ। আমরা অনেকেই না মোমোর এই ভাঁজটা ঠিকমতো দিতে পারি না। এই দেখুন এই ভাঁজটা দেখালাম, কত সহজেই সুন্দর ভাঁজ হয়ে গেল, পারফেক্ট দোকানের মতো। অনেকে আছে আমরা বাড়িতে বানাতে গেলে ঠিক মতো না দোকানের মতো যে ভাঁজটা দিতে পারি না, তারা তাহলে কি করব? তার জন্য বলছি, এই ধরনের অনেক চিরুনি আমাদের বাড়িতে থাকে, যে কোনো একটি চিরুনি আপনারা নিয়ে নেবেন। অবশ্যই পরিষ্কার চিরুনি, নোংরা চিরুনি নয়। পরিষ্কার করে নেবেন। চিরুনিটা দিয়ে এইভাবে হালকা করে আপনারা চাপ দিয়ে দেবেন, তাহলে মুখটা আটকে যাবে। তারপর এইভাবে দিলেই দেখুন তাতেও কিন্তু খুব সুন্দর একটি মোমোর ডিজাইন তৈরি হয়ে যাবে। আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, বাচ্চারা দেখা যায় রং পেন্সিল দিয়ে এইভাবে দেয়ালে নানা রকম দাগ কাটতে থাকে, আর এই দাগগুলো কিন্তু সহজে উঠতে চায় না। শুধু দেয়ালে নয়, অনেক সময় দেখা যায় ফার্নিচারে, দরজা জানলায় বাচ্চাদেরকে মারধর করলেও কিন্তু বাচ্চারা শুনতে চায় না, আর অনেকটা সময় লাগে ঘষে ঘষে তুলতে। সেক্ষেত্রে সেকেন্ডেও সময় লাগবে না, তুলে ফেলতে পারবেন। সামান্য পরিমাণ সাদা কালারের একটু টুথপেস্ট নিয়ে নিন। টুথপেস্ট দিয়ে কিছু সময় লাগিয়ে রাখার পর নর্মাল এইভাবে হাত দিয়ে বা আঙুল দিয়ে একটু ডললেই দেখুন কত সহজেই রঙটা আমাদের উঠে যাচ্ছে। এতে দেয়াল বা ফার্নিচারও নষ্ট হবে না, আর আমাদের সময়ও লাগবে না। এইভাবে একটু ডলে নিয়েছি। এবার আমি একটি ভেজা কাপড় দিয়ে আপনাদের মুছে দেখাবো। এই দেখুন পুরো দেয়ালটাই আমাদের এখানে পরিষ্কার হয়ে গেল। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন। অনেক সময় দেখা যায় আমরা চুলে কলপ করি, আর চুলে কলপ করলে হাত দিয়ে করা হয়, হাতের আঙুলে দেখা যায় চুলের কলপ লেগে যায়, যার কারণে আমাদের হাতের আঙুলগুলো একেবারে কালো হয়ে যায়। আর এই দাগগুলো কিন্তু সহজে উঠতে চায় না বন্ধুরা। কোথাও যাওয়ার থাকলে ভীষণ বাজে লাগে দেখতে, আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের তো ভাত খাওয়াতে লাগে, এই মানে কালারগুলো পেটে চলে যায়। তাই সামান্য পরিমাণ কোলগেট আপনারা নিয়ে এইভাবে হাতের আঙুলগুলো একটু ডলে নিন, কয়েক সেকেন্ডের ব্যাপার বন্ধুরা। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিন। দেখবেন যতই কঠিন এই চুলের কালারের দাগ হোক না কেন, খুব সহজেই উঠে আপনাদের হাতের আঙ্গুল পরিষ্কার হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন, অ্যাপ্লাই করবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। রান্না
করার সময় অনেক সময় খেয়াল করি সব ছিদ্র থেকে আগুনটা বের হয় না গ্যাসের বার্নারের। সেক্ষেত্রে আগুনটা কিন্তু অনেকটা দিয়ে বন্ধ হয়ে যায়, এতে গ্যাসের অপচয় হয়। মাঝে মাঝে রান্না করতে করতে রুটি ভাজতে ভাজতে আটা যায়, যার ফলে ছিদ্রটা বন্ধ হয়ে যায়, কিংবা তেল মশলা পড়েও ছিদ্র বন্ধ হয়ে যায়। তাই যে কাজটি অবশ্যই করবেন, এখানে একটি পাত্রের মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা নুন। উষ্ণ গরম জল, গ্যাসের বার্নারটাকে আমি এইভাবে উষ্ণ গরম জল নুনের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে 5 মিনিট রেখে দেব। এখানে আমি এক টুকরো লেবুর দিয়ে দিয়েছি। আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর লেবুর এই যে টুকরোটা দিয়ে খুব ভালো করে এই গ্যাসের বার্নারটাকে ডলে নিচ্ছি। কোনো রকম তেল মশলা থাকলে খুব সহজেই কিন্তু বন্ধুরা তেল মশলাটা উঠে যাবে। কোনো রকম নোংরা থাকলেও সেটা পরিষ্কার হয়ে যাবে এই গরম জল আর নুনের কারণে। এইভাবে আমি কিছু সময় ডলে নিয়েছি। তারপর কি করব, আমাদের বাড়িতে যে সেফটি পিন থাকে, সেফটি পিনের সাহায্যেই ছিদ্রগুলোকে আমাদের একটু পরিষ্কার করে দিতে হবে। অবশ্যই আপনারা মাসে একদিন বা 15 দিনে একদিন এই কাজটি করুন। দেখবেন গ্যাসের বার্নারের কোনো ছিদ্রই আপনাদের বন্ধ হবে না, আগুনটা খুব সুন্দর বের হবে। এতে কিন্তু আপনাদের গ্যাসের অপচয় বন্ধুরা অনেকটাই কম হবে। দেখুন খুব ভালো করে ধুয়ে নিয়েছি, প্রত্যেকটা ছিদ্র কিন্তু খুব সুন্দরভাবে খুলে গেছে। এবার চলুন আমি আপনাদের আগুনও ধরিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর আগুনটা বের হচ্ছে। দেখুন একটাও ছিদ্র কিন্তু বন্ধ নেই। প্রথমে কিন্তু অনেকগুলো ছিদ্র বন্ধ হয়ে গেছিলো। তাই গ্যাসের অপচয় বন্ধ করতে এই কাজটি অবশ্যই করবেন। এই ধরনের চুলের ক্লিপ আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। পুরনো হয়ে যায়, অনেক সময় একটা দুটো দাঁত ভেঙে যায়, ক্লিপগুলোকে ব্যবহার করি না। এই ধরনের ক্লিপের সাহায্যে আমাদের ঘর ঝাড় দেওয়া মোছাকে আমরা সহজ করে নিতে পারি। এখানে দেখুন পুরনো একটি গেঞ্জি নিয়েছি, গেঞ্জির ঠিক ওপরে আমি একটি ওয়াইপার এইভাবে রেখে দিলাম। তারপর গেঞ্জিটাকে খুব ভালো করে ওয়াইপারের মধ্যে এইভাবে পেঁচিয়ে নিচ্ছি। দু সাইড দিয়ে আমি দুটো চুলের ক্লিপ এইভাবে লাগিয়ে দিলাম। এটার সাহায্যে আমরা খুব সহজেই আমাদের ঘরটাকে মুছে নিতে পারি। শুধু ঘর মোছানো, অনেক সময় ঘরে প্রচুর ধুলো থাকলে সেই ধুলোটাকেও ঝাড় দেওয়ার জন্য এটাকে ব্যবহার করতে পারি। খাটের তলা, আলমারির তলা পরিষ্কার করার জন্য আমাদের আর কিন্তু কখনোই হাঁটু নিচু হয়ে বা কোমর ভাঁজ করে মুছতে হবে না। এর ফলে হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা হওয়ারও সম্ভাবনা নেই। দেখুন কিছু সময় আমি একটু ঘষে নিয়েছি, তাতে মেঝোতে যে নোংরা ছিল কত সহজেই পরিষ্কার হয়ে গেছে। যখন কাজ মিটে যাবে, ক্লিপ দুটোকে খুলে নিয়ে আপনারা এই কাপড়টিকে বা গেঞ্জিটাকে ধুয়ে নিন, আবার ব্যবহার। পরের টিপসটি চলুন বন্ধুরা আমরা দেখে নিই। আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই আমরা রুটি খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় আমাদের আটা বা ময়দা এইভাবে দলা পেকে যায়। সেক্ষেত্রে আটাটা মাখলে অনেক সময় দলা দলা ভাব থেকে যায়, আমাদের মানে হাতের প্রেশার দিয়ে সেই দলাগুলোকে ভাঙতে লাগে। এই ধরনের মাটির প্রদীপ প্রত্যেকের বাড়িতেই থাকে, অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নেবেন। আটা এইভাবে যদি মাটির প্রদীপ দিয়ে আটাটা চালতে থাকেন, তাহলে কি হবে, আটা চালার সময় মাটির প্রদীপের সঙ্গে আটাগুলো মানে ঘষা লাগবে, যার কারণে কোনো রকম দলা থাকলে খুব সহজেই সেই দলাগুলো কিন্তু ভেঙে যাবে। দেখুন এইভাবে আমি আটাটা চেলে নিলাম। এবার আমি দেখাচ্ছি আমার আটাটার মধ্যে কিন্তু কোনো রকম আর দলাভাব নেই। তাই এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি বন্ধুরা টিপসটি আপনাদেরও কিন্তু উপকারে আসতে পারে। চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। বন্ধুরা আপনারা কখনো সাবানে দেশলাই কাঠির ব্যবহার করেছেন? কেন আমরা সাবানে দেশলাই কাঠি ব্যবহার করব? আমরা সাবান তো প্রত্যেকেই গায়ে মেখে থাকি, কিন্তু আজকে সাবানের অসাধারণ একটি টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। চলুন তাহলে দেখে নিই। বন্ধুরা যে কোনো ধরনের সাবান নেবেন, গন্ধযুক্ত সাবান পছন্দ হলে সেগুলো নিতে পারেন, কিন্তু যেগুলো আপনাদের এই ধরনের উপকারী সাবানগুলো আছে, বিশেষ করে অ্যান্টিবায়োটিক সাবানগুলো যেরকম লাইফবয়, ডেটল, এগুলোও নিতে পারেন। একটি গ্রেটারের সাহায্যে আপনারা সবার প্রথমে সাবানটাকে এইভাবে একটু গ্রেট করে নেন। দেখুন এখানে গ্রেট করে নেব। এই ধরনের যে আইসক্রিমের বাটি বা ছোট্ট কোনো প্লাস্টিকের বাটি আপনারা নিয়ে নেবেন। তার মধ্যে গ্রেট করা সাবানের টুকরোগুলোকে আপনারা তুলে নিন। এখানে আমি একটি তেজপাতা ছোট করে ছিদ্র মানে টুকরো টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দেব বন্ধুরা কিছুটা পরিমাণ দেশলাই কাঠি। অবশ্যই যে দেশলাইগুলো নিয়েছি বারুদ রয়েছে, সেই দেশলাই কাঠিগুলো নিয়েছি। এই যে দেশলাই কাঠি, তেজপাতা, এগুলো কিন্তু পোকামাকড় দূর করতে সাহায্য করে। সাবানের সুন্দর একটি গন্ধ আছে, সাবানও কিন্তু ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। এবার আমি একটি পলিথিন এইভাবে আটকে দিলাম। একটি সেফটি পিনের সাহায্যে পলিথিনটার মধ্যে ছোট ছোট করে আমি এখানে অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। কী কাজে ব্যবহার করব?
আমাদের আলমারিতে আমরা অনেক জামা কাপড় রেখে দিই। এমন অনেক জামা কাপড় থাকে বন্ধুরা, যে জামা কাপড় হয়তো বছরে আমরা একবারও ব্যবহার করি না। অনেক সময় ন্যাপথলিন অনেকেই দিই, ন্যাপথলিনের কিন্তু গন্ধটা অনেকেরই পছন্দ না, আর গন্ধটা খুবই স্ট্রং হয়। তাই জামা কাপড়গুলো যাতে অতিরিক্ত স্ট্রং গন্ধ না হয়, যারা ন্যাপথলিন পছন্দ করেন না তারা এটা অ্যাপ্লাই করতে পারেন। এতে কিন্তু আপনাদের জামা কাপড়টা ভালো থাকবে, কারণ দেশলাই, কাঠির বারুদ আর তেজপাতা পোকামাকড় দূর করতে সাহায্য করবে। সাবানের মিষ্টি গন্ধ জামা কাপড়কে। চা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু আমরা অনেক সময় প্যাকেট চা আনি না, বাজার থেকে লুজ চা কিনে নিয়ে আসি। কিন্তু বাজার থেকে লুজ চা আনার পর অবশ্যই এই কাজটি করুন। অনেক সময় দেখা যায় লুজ চায়ের মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল কালার মেশানো থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই হাতের তালুতে সামান্য পরিমাণ চা পাতা নিয়ে নিন আর কয়েক ফোঁটা একটু জল নিয়ে নিন। এইভাবে আঙুলের সাহায্যে যদি চা পাতাটা ডলেন আর হাত যদি আপনাদের একেবারে লাল হয়ে যায়, তাহলে বুঝবেন চায়ের মধ্যে প্রচুর পরিমাণে কালার কেমিক্যাল মেশানো আছে। তাই সেই চা কখনোই খাবেন না। তাই যখনই আপনারা লুজ চা কিনে আনবেন, অবশ্যই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। শরীরের অনেক রোগ ব্যাধির হাত থেকে খুব সহজেই রেহাই পাবে, ভালো রাখবে। পরের টিপসটি চলুন দেখে নিই। নারকেল ছাড়াতে আমাদের অনেকেরই খুবই কষ্ট করতে হয়, কিন্তু অনেকের বাড়িতেই দা থাকে না। দা না থাকলে কিভাবে নারকেল ছাড়াবো? রান্নাঘরে প্রত্যেকেরই কিন্তু কড়াই ধরার জন্য সাঁড়াশি থাকে বন্ধুরা। এই একটি সাঁড়াশির সাহায্যেই আমরা কোনো রকম দা ছাড়া, নারকেলের খোসা ছাড়ানোর মেশিন ছাড়াই নারকেল ছাড়িয়ে নিতে পারবো। দেখুন, এইভাবে সাঁড়াশিটা দিয়ে আমি নারকেলটার মধ্যে এইভাবে একটু ঢুকিয়ে হালকা করে একটু চাপ দিচ্ছি। এইভাবে কিন্তু কোনো রকম অসুবিধা ছাড়াই আপনারা খুব দ্রুত নারকেলের যে খোসা হয় সেটা ছাড়িয়ে নিতে পারবেন এই পদ্ধতিতে। তাই যাদের বাড়িতে নেই দা, আমি তাদেরই এই টিপসটি অ্যাপ্লাই করার জন্য বলবো। এই পদ্ধতিতেও কিন্তু আপনারা নারকেল ছাড়িয়ে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। দেখুন কত সহজেই নারকেলের খোসাটা আমার আলগা হয়ে যাচ্ছে। কিংবা যাদের দা দিয়ে করতে অসুবিধা হয় তারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। এই সাঁড়াশির মাধ্যমেও কিন্তু আমরা খুব দ্রুত নারকেলের খোসা ছাড়িয়ে নিতে পারি বন্ধুরা। দেখুন এইভাবে হালকা করে ঢুকিয়েই আমরা যদি একটু চাপ দিই, কত সহজ পদ্ধতিতে আমরা নারকেলের খোসা ছাড়িয়ে দেখুন আলাদা করে নিতে পারবো। এইভাবেই আমি 3 দিক দিয়ে সবার প্রথমে সাঁড়াশির সাহায্যে খোসাটাকে এইভাবে আলগা করে নিয়েছি। দেখুন নারকেলটা আমার ছাড়ানো হয়ে গেল, কোনো রকম কিন্তু সমস্যার মধ্যে আমার পড়তে হলো না। এবার আমি দেখাবো আরও একটি অসাধারণ টিপস। সবার প্রথমে তো নারকেলের খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। এবার চলুন তাহলে দেখে নিই, এই যে নারকেলের ছাড়ানোর পর এই যে গাটা না খুব নোংরা থাকে বন্ধুরা, আর এই অবস্থায় নারকেলের কোড়ানি দিয়ে কোড়াতে গেলে নারকেলটা কালো হয়ে যায়। দেখুন আমি তো নারকেলটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু এই যে কোড়ানোর সময় না এই ময়লাগুলো নারকেলের মধ্যে পড়তে থাকে, যার কারণে নারকেলের নাড়ু টাড়ু করলে বা যে কোনো রেসিপিটা দেখতে ভালো লাগে না। তাই এর গাটা কিভাবে আমরা ছুরি ছাড়া, কোনো রকম দা ছাড়াই পরিষ্কার করে নিতে পারবো সেকেন্ডের মধ্যেই বন্ধুরা। এই যে গুঁড়ো গুঁড়ো নোংরাটা পড়ে সেটা উঠে যাবে। চামচ, হ্যাঁ আমাদের প্রত্যেকের বাড়িতেই চামচ থাকে। চামচের হ্যান্ডেলটা দিয়ে আপনারা শুধু এইভাবে একটু ঘষতে থাকবেন, দেখবেন খুব সুন্দরভাবেই কিন্তু বন্ধুরা আপনারা এই যে নারকেলের গায়ের নোংরাটা এটা কিন্তু পরিষ্কার করে ফেলতে পারবেন। দেখুন কত সহজেই বন্ধুরা নোংরাটা উঠে আসছে আমার, আর নারকেলটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই এই ছোট্ট ছোট্ট টিপসগুলি বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন, আর আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও এই টিপসগুলি শেয়ার করবেন বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের যে জুতোগুলো হয় বন্ধুরা, এই জুতোগুলোকে যদি ভিজিয়ে দিই মানে শুকাতে অনেকটা সময় লাগে। তাই ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন। পলিথিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আপনারা পলিথিন নিয়ে নিন, পলিথিনের যে ক্যারি করার জায়গাটা, ক্যারি করার জায়গার মধ্যে এইভাবে জুতোটাকে উল্টো করে মানে ঢুকিয়ে নিন। এইভাবে দুটো জুতোই আমি দেখুন পলিথিনের মধ্যে এইভাবে ঢুকিয়ে নেব। দুটো ক্লিপ আমি এখানে নিয়ে নিয়েছি। এবার যদি আমরা জুতো দুটোকে যে কোনো জায়গায় এইভাবে মানে শুকাতে দিই, জুতোর জলটা খুব তাড়াতাড়ি ঝরে যাবে। এমনকি জুতো দুটো খুব দ্রুত কিন্তু বন্ধুরা
কোনো রকম ব্যালন চাকি ছাড়াই আপনারা কখনো রুটি তৈরি করে দেখেছেন? অনেক সময় ব্যালন চাকি হাতের কাছে থাকে না বা আমরা জল দিয়ে ধুয়ে দিই, সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়। আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের প্যাকেটগুলো থাকে, এই ধরনের তেলের প্যাকেট ফেলে না দিয়েই কিন্তু আমরা ইউজ করতে পারি। এখানে তেলের প্যাকেটের আমি 3 দিকের অংশ কেটে নিয়েছি। 2টো তেলের প্যাকেট ব্যবহার করছি। তেলের প্যাকেটগুলো নরম হয়, অনেক দিন টেকসই হয়। রুটি তৈরি করার লেচিটা দিয়ে দিলাম। আর এখানে আমি কোনো রকম আটাও ব্যবহার করব না রুটি বেলার জন্য। ওপর থেকে এইভাবে একটি প্লেট দিয়ে গোল গোল করে ঘোরাতে থাকবো, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্ট গোল রুটি আমাদের তৈরি হয়ে যাবে। কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়বে না। আপনারা যত পাতলা করতে চান বা যত বড় করতে চান, খুব সহজেই তৈরি হয়ে যাবে। এই দেখুন, আমি কিন্তু কোনো আটারও ব্যবহার করিনি। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে এই ধরনের যে গেঞ্জি, শার্ট, জ্যাকেট থাকে, যেটার উপরে দেখা যায় ফেব্রিক দিয়ে নানা রকম লেখা থাকে, স্টিকার থাকে, ডাইরেক্ট যদি আমরা আয়রন করতে যাই, আয়রনের গরম হিটটা লাগে, তার ফলে কি হয়, স্টিকারটা বা যে ফেব্রিকটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, আয়রনের মধ্যেও লেগে যায়, আয়রনটাও পরিষ্কার করতে লাগে, জামাটাও নষ্ট হয়ে যায়। তাই এই ধরনের জামা কাপড় ইস্ত্রি করার আগে আপনারা নিয়ে নেবেন খবরের কাগজ। খবরের কাগজ যেখানে স্টিকার সেখানে তার উপরে দিয়ে দেবেন। তারপর যদি আয়রন করেন, আয়রনেও স্টিকারের দাগ লাগবে না, আর আপনাদের জামা কিংবা গেঞ্জিটাও কিন্তু স্টিকার বা ফেব্রিকটা ঠিক থাকবে, নষ্ট হবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করবেন। আশা করছি আপনারাও উপকার পাবেন। আমরা অনেকেই সর্ষে শাক, মূলো শাক এই জাতীয় শাকগুলো খেতে পছন্দ করি না, কারণ সর্ষে শাক, মূলো শাক এই জাতীয় শাকের প্রচুর পরিমাণে একটা স্ট্রং গন্ধ থাকে। তো এই গন্ধটা দূর হয়ে যাবে। শাকটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নেবেন, সামান্য পরিমাণ একটু নুন মাখিয়ে এইভাবে একটু ডলে নিন। এতে কি হবে, শাকটা নরমও হয়ে যাবে। সর্ষে শাক বা মূলো শাকের যে পাতায় অতিরিক্ত জল থাকে, সেই জলটাও বের হয়ে যাবে। এইভাবে আমি বেশ কিছু সময় একটু ডলে নিয়েছি। এই দেখুন নরম হয়ে গেছে। আর সবুজ যে জলটা বের হচ্ছে, এটা যদি আমরা ফেলে দিয়ে তারপর সর্ষে শাক বা মূলো শাক এই জাতীয় শাকগুলো রান্না করি, তাহলে যে স্ট্রং গন্ধ, সেই গন্ধটা কিন্তু থাকবে না, আর খেতেও ভালো লাগবে। আর অবশ্যই এইভাবে আপনারা ফেলে দেবেন। এতে কি হবে, অনেক সময় সর্ষে শাক, মূলো শাক খেলে গ্যাস অম্বল হয়, সেই সমস্যাটাও কিন্তু হবে না। অনেক সময় দেখা যায় ওল, কচু, লাউ এই জাতীয় সবজিগুলো আমরা কেটে রেখে দিলে কাটা অংশটা 1 থেকে 2 দিন থাকলেই না এরকম কালো হয়ে যায়। এর ফলে কি হয়, যখন আমরা আবার দ্বিতীয়বার কেটে রান্না করি, বেশ কিছুটা অংশ আমাদের কেটে এইভাবে বাদ দিতে লাগে। এতে কিন্তু আমাদেরই লোকসান হয়। তাই যখনই আমরা লাউ, কচু, ওল এই জাতীয় সবজিগুলো কেটে রাখবো, কাটা অংশটায় সামান্য পরিমাণ এইভাবে একটু তেল লাগিয়ে রাখতে হবে। এইভাবে একটু তেল লাগিয়ে যদি রাখা যায় না, তাহলে দেখবেন কাটা অংশটা কালো হবে না, একেবারে টাটকা ফ্রেশ থাকবে। অনেক সময় আমরা গ্রেটারে আদা ঘষে নিলে দেখা যায় আদাটা না দানা দানা থেকে যায়, মানে একটা গোটা গোটা ভাব থেকে যায়, তরকারিতে দিলে ভালো লাগে না। তাই সামান্য পরিমাণে আদা মিক্সিতে দিলেও পেস্ট হয় না, শিলনোড়াতেও অনেক সময় বাটতে ইচ্ছে করে না। তাই আপনারা মোটা ধরনের পলিথিন নিয়ে নেবেন, গ্রেটারের ওপর মোটা ধরনের পলিথিন এইভাবে পেঁচিয়ে নিন। তারপর যদি আপনারা আদাটাকে ধীরে ধীরে গ্রেট করতে থাকেন, দেখবেন আদাটা কিন্তু কোনো রকম দানা ভাব থাকবে না, খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে, যেরকমভাবে আমরা মিক্সিতে বা শিলনোড়ায় পেস্ট করি। সামান্য পরিমাণে আদারও যদি প্রয়োজন হয়, কোনো রকম শিলনোড়া মিক্সির প্রয়োজন পড়বে না। এইভাবেই আপনারা আদা পেস্ট করে নিতে পারবেন। আর মোটা ধরনের পলিথিন নিলে এখানে পলিথিনটাও ছিঁড়বে না, গ্রেটারও কিন্তু আপনাদের নোংরা হবে না। অবশ্যই ছোট্ট টিপসটি আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে যে ফুল ঝাড়ু থাকে, ফুল ঝাড়ুর দেখবেন ওপরের দিকে ছোট্ট না ছিদ্র থাকে। ছিদ্রটা এতটাই ছোট থাকে যে কোনো জায়গায় আমরা হ্যাং করতে পারি না। তাই একটি গার্ডার এখানে আমি একটি মানে লোহার রডের সাহায্যে গার্ডারটাকে এইভাবে ফুল ঝাড়ুর ওপরের দিকে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিয়ে কি করব, গার্ডারটাকে ভালো করে টাইট করে আমাদের গিট দিয়ে দিতে লাগবে। এই দেখুন আমি ঢুকিয়ে দিলাম।
এবার আমি টাইট করে গিট দিয়ে দিচ্ছি। এর ফলে আমাদের ফুল ঝাড়ুগুলো কিন্তু অনেক দিন টেকসই হবে। যে ফুল ঝাড়ু খুব অল্প দিনেই নষ্ট হয়ে যায় আবার কিনতে লাগে, সেই সমস্যাটা কিন্তু আর হবে না। এবার দেখুন, আমরা অনেক সময় ফুল ঝাড়ুটাকে দরজার পেছনে বা কোথাও দাঁড় করিয়ে রাখি। এতে কি হয়, ফুল ঝাড়ুর যে ফুলগুলো থাকে সেটা কিন্তু বেঁকে যায়। আর এইভাবে যদি আমরা ঝুলিয়ে রাখি তাহলে কি হবে, ফুল ঝাড়ুর ফুলগুলো সোজা থাকবে, বাঁকবে না। এমনকি বেঁকে গেলে ভেঙে যায় সেই জায়গাটা থেকে, আর ফুল ঝাড়ুটা নষ্ট হয়ে যায়। এইভাবে রাখবেন, এতে ফুল ঝাড়ু অনেক দিন টেকসই হবে, অনেক দিন ইউজ করতে পারবেন আপনারা। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় হয় যে আমরা যে মটরশুঁটি ছাড়াই অনেকটা সময় লেগে যায় মটরশুঁটি ছাড়াতে। আমাদের বাড়িতে যে গ্লাস থাকে, গ্লাস দিয়ে এইভাবে হালকা করে একটু চাপ দেবেন, দেখবেন খুব দ্রুত, কোনো রকম হাত দিয়ে নখ দিয়ে টানাটানি করার প্রয়োজন পড়বে না, মটরশুঁটির খোসা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। মানে বলতে পারেন ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে। আর জোরে নয়, হালকা করে চাপ দিতে হবে, তাহলেই কিন্তু মটরশুঁটির খোসার থেকে মটরশুঁটিগুলো আলাদা